একদম নিজে নিজে কে লিখেছে বলেন, মানে চেষ্টা করেছে নিজে লেখার? রেইজ ইউর হ্যান্ড। শুধু আপনি, আর বাকিরা সব মুখস্থ করেছেন? আচ্ছা, সো এটা এখন বলছেন যে নিজে নিজে লেখার চেষ্টা করেছেন, এটা কবে থেকে শুরু হয়েছে, কোন ক্লাস থেকে? এটা কোন ক্লাস থেকে? 8, 9, 8 টাইপের। আর হোয়াট অ্যাবাউট 5, 6, 7 এই ক্লাসগুলোতে কী করতেন? ওই সময় তো আমাদের ছোটো ছোটো প্যারাগ্রাফ আসতো, তাই না? তারপরেও তো আসতো গরু রচনা আসতো, হ্যাঁ, কাকের রচনা আসতো, ট্রাফিক জ্যামের রচনা আসতো, মানে খুবই মানডেইন রচনা, মানে খুব নর্মাল যে দুনিয়ার যত উল্টাপাল্টা বিষয়। গরু রচনা লিখতে গিয়ে আমরা কুমিরের ব্যাখ্যাও দিয়ে আসছি, তাই না? সো দিস রিয়েলি হ্যাপেন্স। সো আমরা কি করেছি, আমরা আসলে আরেকজনের রাইটিংটাকে আমরা হুবহু আমাদের মতো করে আমরা কপি করার চেষ্টা করেছি, কারণ আমাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আমরা কাজ করাতে পারিনি। আবার যখন কি হয়েছে যে একটু ম্যাচিওর হয়েছেন, 8, 9, 10-এ উঠেছেন, তখন এত পড়াশোনার চাপের মধ্যে আপনি প্যারাগ্রাফ এসে কখন মুখস্থ করবেন? তখন কোনো মতে জাস্ট একটু রিডিং পড়ে একটু আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করে লিখেছেন। এখন বলেন কেমন মার্কস পেয়েছেন? খুবই খারাপ। আপনাদের সাপোজ 10 মার্কসের মধ্যে কত পেতেন মোরলেস? মানে 6, 5, 6 এরকম নাম্বার পেতেন। আচ্ছা, এখন আপনারা বলেন যে আপনাদের লেখার সময় আপনাদের কী কী ধরনের প্রবলেম ফেস করতে হয় ইংরেজিতে? স্পেলিং অ্যান্ড আচ্ছা, দেন শুধু স্পেলিং, স্ট্রাকচারটা? আচ্ছা, গ্রামাটিক্যাল। আচ্ছা, গ্রামারে টেন্সে কার প্রবলেম? টেন্স সবাই পারেন, বুঝেন? আচ্ছা, বুঝেন না? হ্যাঁ, হালকা পাতলা না, ইউ ক্যান অ্যাডমিট ইট, সমস্যা নাই, এখন তো শেখার জায়গা। এখানে আমি জাজ করতে আসিনি, এই কোশ্চেনগুলো আপনাকে জাজ করার জন্য করিনি। আমি আপনার অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি যে আমি আসলে যে আপনাদেরকে পড়াবো আপনার কি অবস্থা। এখন আমি হুট করে আপনাকে একটা বিরাট বড় একটা জার্নালে আর্টিকেল দিয়ে দিলাম আর আপনি রিডিং পড়ে বুঝতে পারছেন না। সো আপনাদের ডিফিকাল্টি লেভেলটা আমার জানতে হবে, তাই না, যে আপনার কোথায় কোথায় ডিফিকাল্টি হয়। তারপর হচ্ছে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, আপনারা কতটুকু বুঝেন, একটা আপনাদের বই পড়ার অভ্যাস আছে কিনা সেটাও আমার জানা উচিত। ইংলিশ বই পড়েন সত্যি? আচ্ছা, বলেন তো কোন বই পড়েছেন? হ্যাঁ, অ্যানিম্যাল ফার্ম। আচ্ছা, আর মানে রিসেন্টলি পড়েছেন বা একটু এনটায়ারলি শেষ করেছেন কোনো বই আছে? ইংরেজি যেমন পিচ ড্যাট প্রোডাক্ট, তারপরে ডায়াগ্রাম ইন্টিগ্রেট, যেটা ইংলিশ ডেভেলপমেন্টের জন্য ডায়াগ্রাম ইন্টিগ্রেট লাইক চিলড্রেন লিটারেচার, মানে বাচ্চা শিক্ষা, মানে নিজের করে রিডিং স্কিলটা বাড়ানো। ভেরি গুড। তারপর এই বলেন। আচ্ছা, মনে আসতেছে। আর বাকিরা? আচ্ছা, অ্যালকেমিস্ট পাওলো কোয়েলহো। আচ্ছা, ভেরি গুড। আর that means you are practicing for IELTS. Okay, very good. So IELTS এর যে রিডিং প্যাসেজ সেটা কিন্তু একাডেমিক লেভেলের, সো ইটস মাচ মোর অ্যাডভান্সড। হ্যাঁ, নর্মাল আপনি একটা গল্পের বইয়ের ল্যাঙ্গুয়েজ আর ওই একাডেমিক প্যাসেজের ল্যাঙ্গুয়েজটা কিন্তু একই রকম না, কারণ গল্পটা পড়তে গেলে বোঝাই যায় যে খুবই নর্মাল সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করা হয়, হুইচ ইজ ভেরি কী বলবো যে কম্প্রিহেন্সিবল, বোঝার মতো, ঠিক আছে। বাট একাডেমিক প্যাসেজগুলো পড়তে গেলে মনে হয় যে কিছু কিছু ওয়ার্ড টোটালি আননোন, ওটার জন্য আমার একটু মানে ঘাটাঘাটি করতে হচ্ছে, মিনিংটা ঘাটাঘাটি করতে হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা আমাকে আরেকটা কোশ্চেন করি, দো ইটস রিলেটেড বাট আই হ্যাভ টু আস্ক ইউ দ্যাট ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে শিখি, আমরা বাংলা কীভাবে শিখেছি আমাদের মাতৃভাষাটা? বলতে বলতে শুনে শুনে নাকি শুনে শুনে বলতে বলতে? আচ্ছা আচ্ছা, সাপোজ ইমাজিন করেন যে আপনার জন্মের পর সাথে সাথে আপনার বাবা মা আপনাকে একটা বাংলা ব্যাকরণ বই দিয়ে দিল, তখন কি আপনি আসলে বাংলা বলতে পারতেন? এখনো বাংলা ব্যাকরণ পাই না, ট্রু। আমি মাই ওর্স্ট ফিয়ার ইজ অ্যাবাউট প্রকৃতি অ্যান্ড প্রত্যয়।
আমি এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখলে মনে হয় যে প্রকৃতি প্রত্যয় প্রশ্ন দিচ্ছে, আমি আনসার করতে পারছি না। ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মি, মানে হয় না, মানে এটা উইকনেস থাকে। প্রকৃতি প্রত্যয় আমি দেখতামও না, আমি বলছি যে এটা ছাড়া যদি পাস করা যায় আই উইল বি হ্যাপি উইথ দ্যাট। সো যেমন উপসর্গ ভালো লাগতো বা সমাস কারক এগুলো মোটামুটি যাও বোঝা যায়, বাট প্রকৃতি প্রত্যয় কেন এটা ইনভেন্ট করেছে আমি সেটাও জানি না। এনিওয়ে, সো তাহলে আমাদের ইংলিশের ব্যারিয়ারটা হলো কি, আমরা যখন ইংলিশ পড়তে যাই তখন আমাদের প্রথমে গ্রামার বইটাই হাতে দেওয়া হয়েছে। সো দ্যাট ইজ দ্য অনলি imposing difficulty on us, especially in the South Asian countries. বাট ইন্ডিয়াতে তাও কিছুটা ডেভেলপড আছে। ইন্ডিয়াতে আপনাকে যদি ইংলিশ পড়ানো হয় টোটালি ইট শুড বি ইন ইংলিশ মিডিয়াম, ইউর ইনস্ট্রাকশন উড বি ইন ইংলিশ, like I'm doing that, I'm also using English, right? হ্যাঁ, আমি হয়তো চেষ্টা করছি যে আপনার যেহেতু ফার্স্ট ক্লাস, আমি চেষ্টা বা ফার্স্ট সেমিস্টারে আমরা একটু কী করি, একটু মিক্সড করে কথা বলি যাতে আপনারা একটু বুঝতে পারেন, কারণ আপনারা সবাই মোরলেস বাংলা মিডিয়াম থেকে আসছেন, সো ইউ আর নট হ্যাবিচুয়েটেড উইথ দিস English instruction, but slowly and gradually we'll be using English like 100% in the classroom. Okay, be it or not, do you understand or not, you have to. You are kind of exposed to, you will be exposed to English environment, যেখানে সবাই ইংলিশে কথা বলতেছে, ভুল হোক খারাপ হোক যেভাবেই হোক বলতেছে, ঠিক আছে? এবং আমরা ওই এনভায়রনমেন্টটা সবসময় ক্রিয়েট করার চেষ্টা করি যে দেয়ার উইল বি নোবডি টু জাজ ইউর ইংলিশ, ঠিক আছে? আর যে বান্ধবী বা বন্ধুরা আপনাকে জাজ করবে, সো তার মনে করবেন যে তার উইকনেস আছে বলে সে জাজ করছে। এবং আমাদের একটা টেন্ডেন্সি কি, আমরা সবসময় সব কিছু পারফেক্টলি করতে চাই, এই পারফেক্টলি করতে গিয়ে না পরে কোনো কিছুই করা হয় না। সো ইটস বেটার দ্যাট উই মেক মিস্টেকস। হ্যাঁ, ফার্স্ট আমরা মিস্টেক করি, সমস্যা কি? আমি হয়তো বা আই ইট রাইসের জায়গায় আই রাইস ইট বলি, সমস্যা কি? বুঝলেই হলো। কমিউনিকেশন ইজ দ্য কি। হ্যাঁ, আগে আমার বোঝানোর ক্ষমতাটা আমি দেখি বোঝাতে পারি কিনা। আপনি দেখবেন চাইনিজ মানুষদের কথাবার্তা, তারা যখন ইংলিশে কথা বলে আপনি অর্ধেক বুঝবেন না, কিন্তু ঠিকই আপনি কমিউনিকেশন করতে পারছেন। তাদের আপনি হাজারটা গ্রামাটিক্যাল মিস্টেক বের করতে পারবেন, আপনাদের থেকেও গ্রামার ওদের খারাপ। টু বি অনেস্ট, আপনারা ইংলিশ গ্রামার যতটুকু ভালো তার থেকেও খারাপ হচ্ছে চাইনিজ মানুষদের, কিন্তু তারা ঠিকই ইংলিশে কথা বলতে গেলে ঠিকই বলতে পারবে, ঠিক আছে? সো দিস ইজ অ্যাবাউট ইউর কনফিডেন্স অ্যান্ড দিস ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ নট লাইক, আমরা তো সাবজেক্ট হিসেবে এটাকে খুব মানে ভয়ের বা প্যানিকের মতো করে আমরা এটাকে কনসিডার করে আসছি, বাট ইউ শুড কনসিডার ইট জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আজকে যদি আমি আপনাকে বলি যে এখানে তো আমরা মোটামুটি সবাই ইসলাম ধর্ম অনুসারী, নাকি অন্য ধর্ম অনুসারী কেউ আছে? আপনি আছেন কোন ধর্মের? হ্যাঁ, আচ্ছা। সো আপনাদের যেমন সংস্কৃত ভাষাটা মোটামুটি শিখতে হয়, বা আমাদের যারা আমরা মুসলিম আছে আমরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা অনেকে আছে নিজে থেকে শিখে নেয়, অনেকে আছে ফ্যামিলি থেকে শেখায়, অনেকে আছে যে অনেক বড় হয়ে তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখে। কেন? কারণ আমাদের যে পবিত্র গ্রন্থ সেটা পুরোটাই আরবিতে। সো আমরা এটা প্রাউডও ফিল করি যে হ্যাঁ আমি আরবি জানি বা আরবি বুঝি। সো তার মানে কি, আরবিটা যখন আমরা শিখতে যাই তখন কিন্তু আমাদের কোনো ধরনের ভয় কাজ করে না, বা মনে হয় যে ঠিক আছে আমার একটু জানা দরকার, আমি একটু আরবিটা শিখলে আমার ভালো লাগবে, সো আমি আরবিটা শিখছি। সো ইউ শুড অলসো কনসিডার ইট ইংলিশ ইন দ্যাট ওয়ে। হ্যাঁ, যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যদি আমার একটা মজা লাগে, যেমন আমি যে স্কুলে পড়েছি ক্লাস 8 পর্যন্ত আমাদের অ্যারাবিক লিটারেচার পড়েছে, ঠিক আছে? অ্যারাবিক লিটারেচার মানে অ্যারাবিক মানে ওই আল কোরআনের কিছু থেকে না, নর্মালি অ্যারাবিক পোয়েম, অ্যারাবিক প্রোজ, অ্যারাবিক ড্রামা এগুলো পড়াইছে। সো আমরা তখন খুব বিরক্ত হইতাম টু বি অনেস্ট, বাট আমার আরবি লেখাটা অনেক ভালো হতো। বাট এই জন্য আমি যখন আল কোরআন ডিসাইড করতে যাই তখন অনেক কিছুর মিনিং মনে হয় যে কিছুটা হলো বুঝি, হয়তো আমি ফ্লুয়েন্ট হই নাই দেখে আমি অনেক কিছু বুঝি না, বাট একটা কী বলবো যে একটা লেভেল হয়েছে যে আমি কিছু বুঝতে পারি। এটা কি শুধু ছেলেদের? আচ্ছা, কেউ যদি আচ্ছা সমস্যা নেই, ক্লাসের লাস্টে নিয়ে যাই প্রবলেম নেই। তো বিষয়টা হচ্ছে এটা। সো আমাদের আসলে প্রথমে এই ভয়টা দূর করতে হবে যে আমার যদি আজকে একটু ইচ্ছা হলো যে আমি জাপানে ঘুরতে যাবো, একটু জাপানিজ ভাষা শিখবো, হ্যাঁ, তারপরে কোরিয়াতে যাবো, একটু কোরিয়ান ভাষা শিখবো, সো সেভাবে আমি ইংলিশটাও শিখবো। মানে আমার মাইন্ড সেট আপটা করা উচিত এরকম যে ইংলিশ ইজ জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ফর মি। বাট হ্যাঁ, ইংলিশের ইম্পর্টেন্সটা আমার মাতৃভাষার পরে, কারণ এটা ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আপনি সব জায়গায় সমানভাবে আপনি কমিউনিকেশন করতে পারবেন,
ঠিক আছে। ফর এক্সাম্পল ইফ ইউ গো টু জার্মানি, তারপর হচ্ছে জাপান, দেন কোরিয়া, ওরা না ইংলিশটাকে খুব একটা প্রেফারেন্স দেয় না, তারা তাদের নিজেদের মাতৃভাষাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। বাট আইরনি ইজ আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। কবে দিয়েছে, কোন সালে দিয়েছে? 1952 সালে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা এটাকে পালন করি। কিন্তু এখন আপনারা বাংলাদেশের মানুষদের গিয়ে দেখেন, বেশিরভাগ আমরা অলসো ইনক্লুডিং মি, আমরাও দেখা যায় শুদ্ধভাবে বাংলা কথা বলতে গেলে আমাদের কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়। কেন? কারণ হচ্ছে ওই যে আমাদের ছোটোবেলা থেকে ইংলিশ পড়, ইংলিশ না পড়লে ভাত পাবি না, ইংলিশ পড় চাকরি পাবি না, মানে চাকরির জন্য ইংলিশ লাগবে, এই ছোটোবেলা থেকে এই মেন্টাল প্রেশারটা আমরা মোরলে সবাই পেয়েছে, আপনারা পেয়েছেন, আমরাও পেয়েছি। ঠিক আছে, না আমাদের বাংলিশ হয়ে গেছে। ঠিক আছে, সো এটাকে আমরা চাইলে ব্লেম করতে পারতাম, কিন্তু এটা তো আমাদের আগে যে জেনারেশন, ওনাদেরও কিছু দোষ আছে। দোষটা কি, যে তারা তাদের মাতৃভাষাকে ওভাবে গুরুত্ব দেয় নাই। তারা চাইলেই পারতো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিত, তাহলে তো আর আমার ইংলিশ পড়া দরকার ছিল না। আমি শুধুমাত্র তখনই ইংলিশ শিখবো যখন আমার বাইরের দেশের মানুষের সাথে ডিল করতে হবে, তখন আমি ইংলিশ শিখবো, সমস্যা নেই। এটা এখন আপনি জাপানে গেলেও যেমন জাপানিজ ভাষা শিখবেন, আপনি ইউএসএ গেলেও ইংলিশ ভাষা শিখবেন, সিম্পল। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন আপনাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে রাখছে। বাংলাটাকে আমরা ওভাবে প্রেফারেন্স দিচ্ছি না, বাংলা ভাষাটাকে আমরা একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা দেখবেন ফরেনারদের আসলে, যেমন এখানে আপনারা বনানীতে এরিয়াতে অনেক সুন্দর সুন্দর ফরেনারদের দেখতে পাবেন। সো তাদের সাথে কথা বলতে খুব ইচ্ছা করবে। কেন ইচ্ছা করবে জানেন? ওই যে ছোটোবেলা থেকে ইংলিশের প্রতি আমাদের একটা অন্যরকম ফ্যাসিনেশন ক্রিয়েট করে দিয়েছে। সো উই টেন টু লাইক দোজ ফরেনার্স, যাচ্ছে ওরা তো ইংলিশে কথা বলে, ও যদি বাংলায় কথা বলে আমরা বলব বাবা একটা দুটা বাংলা শিখছে। হ্যাঁ, আমরা খুব উই গেট সারপ্রাইজ, বা ওইটা নিয়ে মকারিও পর্যন্ত করি যে ও কীভাবে বাংলায় কথা বলতেছে। কিন্তু আমাদের কি এটা করা উচিত ছিল না, যে ওই দেশের মানুষগুলো এসে বাধ্য হবে বাংলা শিখতে, সো দ্যাট দে ক্যান কমিউনিকেট উইথ আস। আমরা কেন তাদের কমিউনিকেশনের জন্য আমরা কেন ইংলিশ শিখবো? ওয়াই ডোন্ট দে লার্ন বাংলা? এই মেন্টালিটি, এটা আমরা গ্রো করতে পারি না, এই পার্সপেক্টিভটা আমরা চেঞ্জ করতে পারি না ডিউ টু সাম মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে। কারণ আমরা পাওয়ারফুল কান্ট্রি না। পাওয়ারফুল কান্ট্রি হলে বাধ্য হতো। জার্মানি অনেক পাওয়ারফুল কান্ট্রি, জাপান পাওয়ারফুল কান্ট্রি। সো তারা যেভাবে চলতে চাইবে দুনিয়া মানুষ সেভাবেই চলতে বাধ্য হবে। কিন্তু আমরা বাংলাদেশ, আমরা গরিব থেকে গরিব হচ্ছি, টু বি অনেস্ট। উপর থেকে বোঝা যায় না, ভিতরে মানে কিছুই নাই। উপরে ফিটওয়ার্ড, ভিতরে সদরঘাট, সো সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা আমাদের পার্সপেক্টিভটা আমরা চেঞ্জ করতে পারি না। আমরা আমাদেরকে অনেকভাবে মানে আমরা সবসময় অন্যদেরকে বেশি ফলো করি, নিজেদের ক্রিয়েটিভিটিটা, নিজের প্রোডাক্টিভিটিটাকে কাজে না লাগে। আমরা উই টেন্ড টু ফলো আদার্স রাদার দেন ফলো আওয়ার ওন স্টেপস। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন প্রবলেম। তো যাই হোক, এক কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলেছি, বাট all of these things are related to this course. So আমরা যেটা করব, আজকে যেহেতু আপনাদের সাথে আমার আরেকবার মোলাকাত হবে, সো সেই জন্য আমি সেকেন্ড যে আরেকটা সময় যে ক্লাস, সেই ক্লাসে আমরা একটু রিডিং করব, রিডিংয়ের স্কিলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, আপনাদের রিডিং অ্যান্ড রাইটিংটাতে যদি আপনারা ভালো করতে পারেন তাহলে অনেক, মানে আমি বলবো যে ওভারঅল আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা বাড়বে। আচ্ছা, যে জন্য যে প্রশ্নটা করেছিলাম যে আমরা বাংলা শিখেছি শোনার মাধ্যমে, সো তাহলে আমাদের ইংলিশটা শেখা দরকার থ্রু লিসেনিং। ঠিক আছে, সো আমি স্বাভাবিকভাবে আমার এই কোর্সের ফোকাসটা থাকবে হলো রিডিং অ্যান্ড রাইটিং। বাট আপনারা আপনাদের ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি যারা প্রিপারেশান নিচ্ছেন যে কোনো কিছুর জন্য, অবভিয়াসলি গো ফর লিসেনিং ফার্স্ট। ঠিক আছে, দ্য মোর ইউ লিসেন দ্য বেটার ইউ ক্যান স্পিক। আমরা না খুব ভালো ইফেক্টিভ লিসেনার না, আমরা শুনি শুধুমাত্র রিয়েক্ট করার জন্য, আমরা কখনো শুনি না কোনো কিছু বোঝার জন্য। দেখা যায় একটা কনভারসেশন হচ্ছে, একজনের কথা শোনার সাথে সাথে আমি কি করছি, একটা কমেন্ট ছুড়ে দিচ্ছি, কিন্তু আমি সময় নেই না যে ও আসলে কী বলতে চাচ্ছে, সময়টা নেই, তাকে বোঝার চেষ্টা করি, দেন আই রিঅ্যাক্ট অর রেসপন্ড। কিন্তু আমরা কি করি, জাস্ট মানে অর্ধেক শোনার সাথে সাথে আমরা ঝগড়া লেগে যাই, বিষয়টা এরকম। বাট উই নিড টু বি ভেরি ইফেক্টিভ লিসেনার, বোথ ইন বাংলা অ্যান্ড ইন ইংলিশ। সো আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক ধরনের পডকাস্ট আছে,
তারপর বিবিসির অনেক ধরনের বিবিসি রেডিও আছে, বিবিসির আবার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। সো ওই চ্যানেলগুলো থেকে বা টেড টক এগুলো থেকে আপনারা সবসময় শোনার চেষ্টা করবেন। অ্যাজ ইউ আর পার্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট ইউ মাস্ট ওয়ার্ক অন ইউর ইংলিশ, ঠিক আছে? সো চেষ্টা করবেন যে শোনা। আপনার প্রথম দিন হয়তো বুঝলেন না, কিছু সমস্যা নেই, বাট কিপ লিসেনিং। হ্যাঁ, কীরকম, যেমন বাংলায় যখন প্রথম আমার বাবা মা কথা বলতো তখন কি সব বুঝতাম, সে এভাবেই প্রিটেন্ড করে যে ওকে ফাইন, আমি ইংলিশ এত বুঝি না, ইটস লাইক আ বেবি স্টেপ, আমি একদম বেবি ইংলিশের ক্ষেত্রে, আমি শুরু থেকে শুনবো, শুনে যাব, শুনতে দেখবেন এক সময় ঠিকই আপনি ইউ আর লাইক পিকিং আপ দ্য ওয়ার্ডস। এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রাদার দ্যান ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমাদের স্কুল লেভেল থেকে ইংলিশ যেভাবে শেখানো হয় সেটাকে আসলে ল্যাঙ্গুয়েজ লার্নিং করা হচ্ছে। আর আপনারা বাংলা আমরা যেভাবে শিখেছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে অ্যাকোয়ার থেকে অ্যাকুইজিশন আসছে। এই অ্যাকোয়ার অর্থ হচ্ছে হলো কোনো কিছু অর্জন করা বা কোনো কিছু পিক আপ করা। আমরা কি করি? পিকিং আপ ওয়ার্ডস। দেখবেন যে একদম পিচ্ছি বাচ্চা নতুন মানে কথা বলতে শিখেছে, তার সামনে কোনো কারণে যদি আপনি একটা খুব খারাপ একটা ওয়ার্ডও বলে ফেলেন, দেখবেন 2 দিন পরে ঠিকই সেটা রিপিট করবে। হ্যাঁ, মানে আমার এক মামাতো ভাই আছে, আমাদের ফ্যামিলিতে কেউ এই ধরনের শব্দ ইউজ করে না, কিন্তু সে বাইরে কোথা থেকে মনে হয় একটা গালি শিখছে, ওইটাই সে 2 দিন পর সবার সাথে রিপিট করে। সো তখন আমরা ভাবি যে আরে আমরা তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, সে কোথা থেকে শিখলো? কারণ সে অন্য যেখানে খেলার সাথীদের সাথে খেলতে গিয়ে সে যে ওয়ার্ডটা পিক আপ করেছে ওইটাই সে রিপিট করছে। সো আমার মনে হয় যে আমাদের ইংলিশটাকেও ওভাবেই আমাদের ট্রিট করা উচিত, যে আমি যা শুনবো সেটাই আমি রিপিট করা ট্রাই করব। দেখবেন একসময় শুনতে ব্রেইনও আর বসে থাকতে পারে না, ব্রেইনই কিন্তু আমাদের অনেক প্রোডাক্টিভ, কিন্তু আমরা আসলে এটাকে ঘুমায় রাখতে পছন্দ করি। সো মানে ইউ নিড টু বি অ্যাক্টিভ, ওকে? সো আপনি যখন শুনতে থাকবেন ব্রেইন একসময় ভাববে যে আর কত শুনবো, আমি কিছু প্রডিউস করি, লেট মি প্রডিউস সামথিং, ঠিক আছে? আমাদের স্কিলটা মানে আমাদের যে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে আমরা অ্যাকচুয়ালি 4টা ভাগে ভাগ করি। যারা যে আইএলটিএস পড়ছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন আমি কি বলছি। 4 স্কিলস। স্পিকিং, আগে প্রথমে লিসেনিং, স্পিকিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং। এখন এই 4টা স্কিলকে আমরা সাধারণত 2টা সাব স্কিলে বিভক্ত করতে পারি। 2 সাব স্কিলস। একটা হচ্ছে রিসেপটিভ, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ। এই রিসেপটিভ স্কিলগুলো হলো লিসেনিং অ্যান্ড রিডিং। রিসেপটিভ থাকে, রিসেপটিভ ওয়ার্ডটা আসছে রিসিভ থেকে, ঠিক আছে? আচ্ছা, জাস্ট গিভ মি 1 মিনিট। রিসিভ মানে কি বলেন তো? সো রিসিভ মানে যখন গ্রহণ করা, যখন আমি লিসেনিং করছি তখন আমি আসলে রিসিভ করছি, ইনফরমেশন রিসিভ করছি। আবার যখন রিডিং করছি তখন আমি পড়ছি অ্যান্ড উই আর রিসিভিং দ্য ইনফরমেশন। সো এই জন্য এই রিসেপটিভ স্কিলগুলো হচ্ছে লিসেনিং অ্যান্ড রিডিং। বাট যখন ইটস অ্যাবাউট স্পিকিং অ্যান্ড রাইটিং, তখন আপনি কিন্তু শুধু বসে কোনো কিছু রিসিভ করছেন না, তখন আপনি কি করছেন? প্রডিউস করছেন, রাইট? স্পিকিংয়ের ক্ষেত্রে কি আপনি একদম, যেমন আমি এখন যে স্পিকিং করছি, আমার কি চিন্তা ছাড়া আমি স্পিকিং করতে পারবো? সো আই এম অ্যাকচুয়ালি প্রডিউসিং সামথিং। হ্যাঁ, এখন আপনাকে যদি কোনো কিছু লিখতে দিই, আপনার অবশ্যই কিছু না কিছু চিন্তা করে লিখতে হবে। র্যান্ডমলি কি কিছু লিখতে পারবেন না? আপনার একটা চিন্তা বা একটা প্ল্যানিং বা একটা আউটলাইন কিছু একটা তো করতেই হবে, তাই না? সো ইটস অল অ্যাবাউট প্রডিউসিং।
সেটাকে আমরা বলি প্রোডাক্টিভ স্কিলস। সো লিসেনিং অ্যান্ড রিডিং আর রিসেপটিভ স্কিলস অ্যান্ড স্পিকিং অ্যান্ড রাইটিং আর প্রোডাক্টিভ স্কিলস। কেন? কারণ হচ্ছে রিসেপটিভ স্কিল মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু রিসিভ করি। সো লিসেনিংয়ের ক্ষেত্রেও আমরা রিসিভ করছি, যেমন আপনারা এখন কিন্তু রিসেপটিভ স্কিল মোডে আছেন, বিকজ ইউ আর লিসেনিং টু মি। আপনারা ইনফরমেশন নিচ্ছেন, গ্যাদার করছেন, কালেক্ট করছেন। বাট যখন এখন আপনাকে যদি বলি যে না এখন একটা কিছু লিখেন, তাহলে সাথে সাথে কী হবে? প্রোডাক্টিভে চলে যাচ্ছে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমার ক্ষেত্রে যেটা হলো, মানে আমার কোর্সের ক্ষেত্রে যেটা করবো, আমি একটা রিসেপটিভ স্কিল নিয়ে কাজ করবো, একটা প্রোডাক্টিভ স্কিল নিয়ে কাজ করবো, উইচ ইজ মাচ রিলেটেড টু ইচ আদার। ইফ ইউ আর নট আ গুড রিডার, ইউ ক্যান নট বি আ গুড রাইটার। আপনি যদি ভালো রিডিং করতে পারেন, তাহলে আপনার লেখাও একসময় খুব ভালো পলিশ হবে। আর আপনি যদি না পড়েন, তাহলে কখনোই আপনি ভালো লিখতে পারবেন না। পৃথিবীতে যত ভালো ভালো লেখক আছে, তাদেরকে আপনি যদি একটু অ্যানালিসিস করেন, দেখবেন যে তারা খুব ভালো অ্যাভিড রিডার, খুবই মনোযোগী, মানে পড়ুয়া মানুষ। একজন লেখকের বাসায় বই পাবেন না, এটা কখনোই হতে পারে না। প্রত্যেকটা লেখকই তারা অন্যের বই পড়ে বড় হয়ে আস্তে আস্তে যখন অনুপ্রাণিত হয় যে না আমি অনেক পড়েছি, অনেক জেনেছি, নাও আই হ্যাভ টু রাইট সামথিং, সো দে আর অ্যাসপায়ারিং টু দেয়ার রাইট। ঠিক আছে? সো এটা কিন্তু আপনাদেরও হয়। আপনি যখন অনেক কিছু পড়েন, তখন মনে হয় যে আচ্ছা আমি একটু ডায়েরিতে কিছু লিখি, বা আমার কিছু থটস আছে যেটা আমি হয়তো কাউকে বলতে পারছি না, সো লেট মি রাইট সামথিং ইন মাই ডায়েরি অর সামথিং, জার্নাল, এই টাইপের কিছু আমরা লিখি। কেন? কারণ আমরা আসলে চাই যে উই টেন্ড টু প্রডিউস সামথিং অলওয়েজ। আমাদের মধ্যে একটা প্রোডাক্টিভ স্কিল অবশ্যই সবসময় থাকে। আমরা এখনকার জমানায়, আগে একটা সময় ছিল ডায়েরিতে লিখতাম, এখন আমরা কি লিখি? ফেসবুকে লিখি, দেখি বাট লিখি তো ফেসবুকে স্ট্যাটাসে লিখি, বা কাউকে খুব মানে কিছু খারাপ কথা বলতে হবে, আচ্ছা ঠিক আছে ইনডিরেক্টলি হলেও আমি ফেসবুকেই লিখতেছি। বা হয়তো বা এমন একজন মানুষ আমার মনের কথাটা লিখে ফেলছে, ওইটা কী করছে আমি শেয়ার করে দিচ্ছি, যে ওর কথাই আমার কথা, তাই না? আমরা শেয়ারিং তো করি, কারোর ভিডিও শেয়ার করছি, কারোর একটা এন্টায়ার পোস্ট শেয়ার করছি। কেন? কারণ তার লেখাটা আমার মনের যে কথাটা সেটা রিফ্লেক্ট করছে। এটা তার মানে কি? আপনাদের আলটিমেটলি কিন্তু আপনার প্রোডাকশন প্রসেসিংয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে নিজে প্রডিউস করেন, মাঝে মাঝে অন্যকে প্রডিউস করতে দেন। সো দ্যাটস দ্য মেইন থিং। সো আগে একটা সময় ছিল, যেমন আমি এখনও মনে আছে আমার স্কুল লাইফে আমাদের একটা প্রজেক্ট ছিল যে ডায়েরিতে লিখতে হবে, ডায়েরি লিখে টিচারকে দেখাতে হবে। আমরা যে কী হাবিজাবি লিখছি আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, বান্ধবীদের নিয়ে লিখছি, বান্ধবীদের ফ্যামিলি নিয়ে লিখছি। সো দিস ওয়ার ইন্টারেস্টিং, আ পার্ট অফ গেম অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমাদের টিচাররা ইন্সপায়ার করতো যে হ্যাঁ তোমরা ডেইলি একটা মানে ডায়েরি লিখবা, সারাদিন কেমন গেল, কীভাবে কাটলো, ইউ হ্যাভ টু রিফ্লেক্ট অন ইউরসেলফ। সো এইটাকে আদৌ আমরা করি, বা খুব রেয়ার মানুষ করে, ইভেন আমি এখনও করি না আজ পর্যন্ত। কারণ আমার কাছে মানে এটা আমার কাছে খুব কী বলে যে একটু লেজিনেস হয় হয়তো বা কিছু একটা। কিন্তু যারা খুব লিখতে পছন্দ করে, পড়তে পছন্দ করে, তারা দেখা যায় কোনো না কোনো সময় এসে, এখন তো আর ডায়েরি লাগে না, এখন আমাদের মোবাইলে নোটসের একটা অপশন আছে, অনেক সময় নোটসেও অনেকে অনেক কথা লিখে রাখে, which I found it so very interesting। মানে এটা খুবই ইন্টারেস্টিং যে অনেকে আছে যে আমার এই খাতা কলম লাগবে না, আমি জাস্ট মোবাইলেই নোটস করে লিখে দেবো। এখনকার অবশ্য আমার মতো ব্যক্তিরা অবশ্য রিমাইন্ডার লেখে, যে কখন কোনটা করতে হবে ওইটা লিখে রাখে, যে এই সময় এটা করতে হবে, ওই সময় এটা করতে হবে। কারণ উই টেন্ড টু ফরগেট মেনি থিংস ডিউ টু বিং আ টিচার মানুষদের মেমোরি মাঝে মাঝে খুব মানে উইয়ার্ডভাবে কাজ করে। কারণ এত ধরনের টাস্ক, আমরা মাল্টিটাস্কিং করি, মাঝে মাঝে মনে হয় যে একটু করে যে কাজটা করবো সেটা ভুলে যাই। সো দেখা যায় মাঝে মাঝে আমরা নোটস করে যে আই হ্যাভ টু ডু সাচ থিংস অর টু ডু লিস্ট যেটাকে বলে সেটা বানিয়ে রাখি। সো এটা হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য, আপনাদের জন্য। আপনারা ইয়াং, আপনাদের ব্রেইন এখনো ফ্রেশ আছে, সো ট্রাই টু ইউজ ইউর মেমোরি। ওকে, আচ্ছা এখন আপনাদের কটা বাজে? এখন আচ্ছা, আপনাদের কোর্স কি বলবো, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কি কথা হয়েছে? মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমি গ্রুপ থেকে জিজ্ঞেস করছিলাম, ওর একটা ছবি দিয়েছে। কি ছবি দিয়েছে? কত মার্কে কি বলেন তো একটু, মনে আছে কি? দেখে বলবো। আচ্ছা আচ্ছা, ডু ইউ নো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ মিড টার্ম ইন দিস সেমিস্টার? ওকে, মানে এই সেমিস্টারে আপনাদের কোনো মিড টার্ম নাই,
বাট আপনাদের ক্লাসের যে পারফরমেন্স সেটার উপরে মানে ভ্যালু করে আমরা কিন্তু ওই অ্যাসেসমেন্টটা করতে হবে। আমার কোর্সে আমার কিছু রুলস মানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনারা মেনটেন করলে মোটামুটি ভালো একটা রেঞ্জ পাবেন, ঠিক আছে? সেটা আমি বলবো একটু পরে। বাট আপনি কি জানেন একটু আমাকে জানান তো মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, শুনো তুমি আমার ক্লাসে এইগুলা আনতে যাবো, আমি সবার ওটা কিন্তু টাইম হবে না, যে কোনো একটা ক্লাসে হবে। আর শুধুমাত্র আমার ক্লাসটাকে টার্গেট করা হয় কেন? না আমি জানি না ক্যান্টিন আপনার ক্লাসে ছিল, আপনার ক্লাসে কেমন ছিল এই সময়? এটা আমার ক্লাস। তোমরা ওনাকে ছিল তো? ইজ আওয়ার টিএ, আপনাদের সিনিয়র স্টুডেন্ট, পাশ করার পরে মনে হয় ডিপার্টমেন্টকে অনেক ভালোবাসে, তাই এখানে টিএ হিসেবে জয়েন করেছে। ওকে, তো মিডে হচ্ছে 30, এই 30টা যেহেতু আপনাদের মিড পরীক্ষা হবে না, সো এটা আলটিমেটলি আমরা লাস্টে ফাইনালের সাথে পরে অ্যাড করে দেবো আর কি। ফাইনাল হচ্ছে 40, অ্যাটেন্ডেন্স তো অবশ্যই 10, আর অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন এটা নিয়ে আমার একটু সে আছে। নাজমুল স্যার আপনাদেরকে বলেছি কিনা জানি না, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ছেলেদের আলাদা একটা গ্রুপ, মেয়েদের আলাদা একটা গ্রুপ আছে। সো ওই গ্রুপে যেটা করতে হবে, অ্যাড হতে হবে। এটা সবুজ আপনাদের এই যে জিএ ভাই, উনি আপনাদেরকে